আওয়ামী লীগ নিবন্ধিত রাজনৈতিক দল, তাই সরকার বা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএসএম নাসির উদ্দিন। সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন। সিইসি বলেন, এর আগের 3 নির্বাচনের ক্ষেত্রে কমিশন নানা ধরনের চাপে ছিল, তবে এবার সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কমিশন সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানান। সভায় আগামী 2 জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং মার্চ মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা জানান সিইসি। আমরা তো বাদ দিতে পারবো না, সরকার এটা বিধান যেটা আছে আইনের, সরকার যদি নিষিদ্ধ ঘোষণা করে তাহলে তার করে রেজিস্ট্রেশন দেওয়া যায় না, সেটা একটা আছে। আর কোর্ট যদি বলে সেটা আছে, এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এই দুইটার একটা হতে হবে, এবং যেটার ভিত্তিতে হয়তো আমরা ব্যবস্থা নিব। ভোটার হওয়ার বয়স 17 বছর করতে প্রধান উপদেষ্টা দেওয়া প্রস্তাব সমর্থন করে জামায়াত ইসলামী। সকালে দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে পথসভায় এসব কথা বলেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, যারা জীবন দিয়ে স্বাধীনতা এনেছে তাদের ভোটের অধিকার দেয়া হোক। আগামীর বাংলাদেশ যুবকদের হাতে তুলে দেবে গোটা জাতি। আরও বলেন, দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত, চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ চায় জামায়াত ইসলামী। ধন্যবাদ জানাই। তিনি বলেছেন 18 নয় 17 বছর বয়স পর্যন্ত যাদের বয়স হয়েছে এবারকার ভোটার তালিকায় তাদের অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন। আমরা বলি হ্যাঁ, তাদেরকে অবশ্যই অন্তর্ভুক্ত করব। যারা জীবন দিয়ে আমাদেরকে স্বাধীনতা দিতে পারে, দেশবাসী দেশের সরকারকে তাদের হাতে একটা ভোটের অধিকার তুলে দিতে পারি না। কক্সবাজারের টেকনাফের জাদিমোড়া পাহাড়ি এলাকা থেকে বনকর্মী সহ 19 শ্রমিক অপহরণের ঘটনা ঘটেছে। সকালে জাদিমোড়ার পাহাড়ে গাছ রোপণ কাজ করছিলেন তারা। এ সময় অস্ত্র নিয়ে তাদের জিম্মি করা হয়। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। অপহৃতরা হলেন আইয়ুব খান, আইয়ুব আলী, আনসারুল্লাহ, আয়াতুল্লাহ সহ আরও অনেকে। অপহৃত 19 শ্রমিকের বিষয়ে বিস্তারিত নিয়ে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে আমার সাথে রয়েছেন সরাসরি আলমগীর সবুজ, সহকর্মী আলমগীর সবুজ। একটু শুরুতে জানতে চাই যে সেই সকাল থেকে বিকেল হয়ে গেল, এখন পর্যন্ত 19 শ্রমিকের উদ্ধারে কোনো ধরনের সুখবর আছে কিনা? কি বলছে পুলিশ বা ওখানে বিজিবি যারা রয়েছেন তারা? এখনও কোনো আসলে অগ্রগতি নেই যে অপহরণ যারা হয়েছে তাদের উদ্ধারে। আমাদের পুলিশ যেটা সকালে আমি একটু আগে যেটা জানিয়েছিলাম ওইটাই পুলিশ বলছে, তারা তাদের সর্বাত্মক চেষ্টা করছে। সাথে পুলিশের সাথে বিপিএন এবং র্যাবও যোগ দিয়েছে ইতিমধ্যে, এবং বিজিবি তো আছেই। আপনারা জানেন যে আগে যেটা জানিয়েছিলাম, আজকে সকাল নাগাদ নীলার জাদিমোড়া পাহাড়, পশ্চিমের পাহাড়ে বলে এটাকে, ওখান থেকে সেখানে কাজ করছিল বন বিভাগের চারা রোপণ কার্যক্রম আসলে পরিচালনা করছিল। সেখানে শ্রমিক সহ 3 জন এখানে বন কর্মকর্তা আছে, তার 19 জনকে অপহরণ করে নিয়ে গেছে সশস্ত্র সন্ত্রাসীরা। এবং পুলিশের ধারণা, যেহেতু স্থানীয়দের সহায়তা অনেক সময় রোহিঙ্গারা এই কাজ করে এবং সেটা তারাই করেছে বলে তাদের ধারণা, এবং অনেক সময় তারা বলছেন এটা নতুন কোনো কাজ নয়, এই ধরনের অপহরণ আগেও হয়েছে, কিন্তু এবার যে একসাথে 19 জন অপহরণ হয়েছে এটা নতুন। এই কারণে পুলিশের মধ্যে কিছুটা উদ্বেগ আছে এবং স্থানীয়দের মধ্যে আমরা উদ্বেগ দেখেছি, তারা আতঙ্কে রয়েছেন এবং পুলিশ যথারীতি বলছেন তারা কাজ করছেন, সর্বোচ্চ তারা কাজ করছেন। আপনি জানেন যে আজকে সেখানে টেকনাফে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, সেই হিসেবে তারা বলছেন যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা স্বয়ং সেখানে উপস্থিত আছেন, সেই কারণে তাদের উদ্ধার অভিযানটা আরও বেশি জোরদার করা হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। মোটামুটি সর্বশেষ যেটা আমরা জেনেছি, স্থানীয়দের মধ্যে উদ্বেগের মধ্যে সেখানে পুলিশের অনেক সদস্যরা গিয়েছেন, র্যাব সর্বশেষ যোগ দিয়েছে, তারা উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন বলে আমাদেরকে জানাচ্ছেন। আলমগীর সবুজ, এই যাদেরকে অপহরণ করা হয়েছে এদের মধ্যে কারা, মানে গুরুত্বপূর্ণ কারা রয়েছেন শ্রমিকদের ভিতরে, কি জানা গেছে? আর এই ঘটনাটা ঠিক আসলে কিভাবে ঘটে, কিভাবে অপহৃত হলেন, কারা আসলেন, কিভাবে অস্ত্রের মুখে তাদের নিয়ে গেলেন, বিস্তারিত কিছু জানা গেছে? এটা আসলে খুব দুর্গম এলাকায়। আমরা যতটুকু খবর নিয়েছি স্থানীয়দের সাথে আলাপ করে পুলিশ প্রশাসন এবং
এদের এবং যারা অপহরণ হয়েছে তাদের পরিবারের কয়েকজনের সাথে কথা বলার সুযোগ হয়েছে। তারা যেটা বলেছেন যে আপনি যে প্রশ্নটা করলেন সেখানে যারা বন কর্মকর্তা আছে তাদের মধ্যে আমরা জেনেছি সাইফুল ইসলাম, সৈয়দ এবং রফিক, তারা 3 জন বনের কর্মকর্তা রয়েছেন। এছাড়া যারা অপহরণ হয়েছে তাদের মধ্যে আইয়ুব খান এবং একই পরিবারের 2 জন আছে আমরা দেখেছি, তারা হচ্ছেন আবু বকর এবং হোসেন আলী। তাদের 2 জনের বাবার নাম শামসু মিয়া। এবং যারা অপহরণ হয়েছে শ্রমিকরা অনেকে আসলে পাশাপাশি এলাকার, এবং তারা যেটা বলছেন যে সকালে আসলে ভোরের দিকে তারা কাজ করছিলেন, ওই সময় সশস্ত্র যারা সন্ত্রাসী গ্রুপ আছে তারা অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে সবাইকে একসাথে কেউ কাউকে হাত বেঁধেছে, এভাবে তাদেরকে নিয়ে যায় অজ্ঞাত স্থানে পাহাড়ের দিকে নিয়ে যায় বলে আমাদেরকে জানাচ্ছেন। এবং পুলিশ বলছে তারা যেহেতু দুর্গম পাহাড়ি এলাকা, তারা তাদের উদ্ধার অভিযান অব্যাহত রাখেন, সাথে যোগ দিয়েছে র্যাব। এবং আপনাকে যেটা বলছিলাম, স্বরাষ্ট্র উপদেষ্টা যেহেতু আছেন, তাদের উদ্ধার অভিযান আরও জোরদার হয়েছে বলে তারা জানাচ্ছেন। জি, 19 শ্রমিক অপহৃতর বিষয়ে জানাচ্ছিলেন আলমগীর সবুজ। রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলার ঘটনায় জড়িতদের জামিন দেওয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সকাল 11:30টার দিকে নগরীর তালাইমারি এলাকায় রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। তারা জানান 16 ডিসেম্বরের কথা কাটাকাটির জের ধরে দোকানদারের মাঠ ধরে আহত হন বিশ্ববিদ্যালয়ের 10 শিক্ষার্থী। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ 2 জনকে গ্রেপ্তার করলেও পরে তারা জামিনে বের হয়ে যায়। এর মধ্যে আর কাউকে আটকও করা যায়নি। এমন অবস্থায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় তারা। যতগুলো আসামি আছে দ্রুততম সময়ের মধ্যে ওদেরকে গ্রেপ্তার করতে হবে। আর আমাদের যেগুলো দাবি, আমাদের নিরাপত্তা বিষয়ক যেগুলো দাবি, সবগুলো মানতে হবে। মাত্র 2 জনকে গ্রেফতার করে এবং ওই 2 জনকে আবার 2 দিন পরেই জামিন দিয়ে দেওয়া হয়, কোনো সুষ্ঠু বিচার ব্যবস্থাপনা কিছু ছাড়াই। তো এতে প্রশাসনেরও অনেক গাফিলতি রয়েছে। যদি সামান্য টাকা ভাঙতি করা নিয়ে আমাদেরকে মাথা ফাটায় দেওয়া হয়, হাত পা ভেঙে দেওয়া হয়, আমাদের টিচারদের সামনে আমাদেরকে মারা হয়, তাইলে তো আমরা আসলে এটা কোনো আমাদের তাহলে অধিকারই থাকে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের নিজস্ব ভবনের দাবিসহ 3 দফা দাবিতে আমরণ অনশন করছেন 3 শিক্ষার্থী। রোববার দুপুর 3টা থেকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনে তারা অনশনে বসেন। শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদ প্রায় 14 বছর ধরে চালু হলেও মাত্র একটি ক্লাসরুম দিয়ে চলছে শ্রেণীর কার্যক্রম। গত 11 আগস্ট থেকে ভবনের দাবিতে আন্দোলন ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও স্পষ্ট সিদ্ধান্ত তারা পাননি। সেজন্য আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি তারা 49 থেকে 51তম ব্যাচের ফলাফল পুনরায় মূল্যায়নের দাবি জানান। একই সাথে এফ ইউনিটের পৃথকীকরণেও দাবি জানান তারা। এদিকে একই দাবি পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে অন্যান্য শিক্ষার্থীরা। তারা 3 জন হচ্ছে অনশনে বসেছে। আমাদের আশা করি আমাদের প্রশাসন আমাদের শিক্ষা জীবন। বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে সিলেট সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। রাতে গোয়াইনঘাট উপজেলার নতুন সংগ্রামপুঞ্জি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ডাব্বরলাং ভারতের মেঘালয় রাজ্যের বাসিন্দা। 48 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান, রোববার রাতে সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে ভারতীয় নাগরিক ডাব্বরলাংকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে কিছু ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে। পরে তাকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়। ফেনীর রামপুর এলাকা থেকে 1480 পিস ইয়াবা সহ মাদক কারবারিকে আটক করেছে র্যাব। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে সদর উপজেলার রামপুর এলাকায় ফেনী পুলিশ অফিসার্স মেসের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট নিয়ে অবস্থান করছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ইমদাদুল হককে আটক করে র্যাব। আসামি ও জব্দ করা মাদক ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃদু শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়। সোমবার সকাল 9টায় সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.8 ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিনই বিকেলের পর থেকে পরদিন সকাল পর্যন্ত উত্তরের হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। ফলে দুর্ভোগে পড়েন সকালে কাজে বের হওয়া দিনমজুর, কৃষি শ্রমিক ও ভ্যান চালকরা। চুয়াডাঙ্গা ও মেহেরপুরেও কয়েকদিনের চেয়ে শীতের প্রকোপ কমেছে। বেশ কিছুদিন ধরে প্রতিদিনই ভোরে সূর্য উঠলেও তাপমাত্রা কম অনুভূত হচ্ছে। দিনে শীতের তীব্রতা কম থাকলেও সন্ধ্যায় থেকে সকাল পর্যন্ত শীতের অনুভূতি বেশি থাকছে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে কর্মবিরতি, কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন করেছেন চিকিৎসকরা। বেলা 11টায় হাসপাতাল চত্বরে জেলা বিএমএ শাখা ও ফরিদপুর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির আয়োজনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। এ সময় প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। গত মঙ্গলবার হামলার শিকার হন চিকিৎসক মোহাম্মদ শাহিন আক্তার জোয়াদ্দার। হাসপাতালের সিঁড়ি দিয়ে নিচে নামার সময় মোত্তাকিন নামে এক ইন্টার্ন নার্স তাকে ধাক্কা দেয়। এই ঘটনার জেরে আধা ঘন্টা পরে বহিরাগতদের নিয়ে চিকিৎসকের উপর হামলা চালায় মোত্তাকিন। এ ঘটনায় মামলা হয়েছে। ধন্যবাদ। এই ব্যাপারে করব এবং আমরা একটি প্রেস ব্রিফিং করব স্বামীদের যাতে জনবল সংকটে ব্যাহত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। ওই দুই হাসপাতালে চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারী মিলিয়ে প্রয়োজনের তুলনায় শূন্য কয়েকশো পদ। জনবল সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত রোগীরা। 1998 সালে 500 থেকে 900 শয্যায় উন্নীত হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিন 2000-এর বেশি রোগী ভর্তি হয় কাঙ্ক্ষিত সেবা পেতে হিমশিম রোগীরা। স্বল্প খরচে ভালো চিকিৎসা পেতে আশপাশের জেলার রোগীরা ভিড় করেন এই হাসপাতালে। তবে সময় মতো চিকিৎসক, নার্স না পাওয়ার অভিযোগ তাদের। যারা পেশেন্ট আছে তাদের হাতে খুব হারাপাচার করে এবং ঠিকমতো যে তাদের ডাকলে অনেক সময় দেখা স্যালাইনটা খুলতে হয়, কিন্তু তারা টাইম টু টাইম যায় না। রাত্রে 2টা পরে ওরা ঘুমাই থাকে। এখন রুগী কোনো কারণে যদি দেখা যায় মরিও যায়, তাদের কোনো রকম কোনো ফিলস নাই। কর্তৃপক্ষ বলছে ভর্তি রোগী ছাড়াও বহির্বিভাগে প্রতিদিন গড়ে চিকিৎসা নেন প্রায় 4000 রোগী। হাসপাতালটিকে 1400 বেডে উন্নীত করা এবং পর্যাপ্ত জনবল নিয়োগ চাওয়া হয়েছে বলে জানান উপপরিচালক। 500 বেডের জনবলের যে চাহিদা সেটা পূরণ হোক প্রথমে, এবং আমাদেরকে যদি 1400 বেড করা হয় তাহলেও তো আমরা আরও জনবল পাবো। যদি জনবল দাও তাহলে আমরা আরও বেশি করে জনগণকে সেবা দিতে পারব। জনবল সংকটে ব্যাহত লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসা সেবাও। বিশেষ করে শিশু ওয়ার্ডে একই শয্যায় চিকিৎসা নিচ্ছে 2 থেকে 3টি শিশু। গড়ে প্রতিদিন ভর্তি থাকে 3 থেকে 400 রোগী। এখানে যে পরিমাণ রোগীর চাপ বেশি সে অনুপাতে কিন্তু আমাদের এখানে ডাক্তার নেই, নার্স এবং আপনার বিভিন্ন সেক্টরে কিন্তু জনবলের সংকট আছে। আমরা পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছি না, মেডিকেল অফিসার থেকে চিকিৎসা নিয়ে আমাদেরকে চলে যেতে হচ্ছে। গত 10 মাসে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 3 লাখের বেশি মানুষ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হাসপাতালের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, আমরা প্রতিবেদনে দেখছিলাম যে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসক সংকট, জনবল সংকট। একটু জানাবেন, প্রতিদিন আসলে যে ভোগান্তি হচ্ছে এটা তো দীর্ঘদিনের। সমাধানের কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? নতুন সরকার ক্ষমতায় এসেছে, বলবেন। আসলে আমি এই বিষয়ে কিন্তু কথা বলেছি এখানকার যিনি সিভিল সার্জন রয়েছে ডাক্তার আহমেদ কবির। তিনি যেটি জানিয়েছেন, তারা ইতিমধ্যেই জনবল চাহিদা আছে, তারা কিন্তু ইতিমধ্যে মন্ত্রণালয়ে একটি আবেদন করেছেন এবং সে অনুপাতে তারা যে চাহিদাপত্র দিয়েছেন, তারা বলছেন যে হয়তো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই যে চিকিৎসক সংকট বা নার্স সংকট বা অন্যান্য যে পদে সংকট সেগুলো হয়তো পূরণ করা হবে এমনটি জানিয়েছেন। তবে আমি একটু বলে রাখি, 2021 বছর আগে যে 50 শয্যা যে হাসপাতালটি 100 শয্যা করা হয়েছে, আসলে 100 শয্যা করা হলেও এখন পর্যন্ত 50 শয্যা জনবল দিয়ে কিন্তু এই হাসপাতালের কার্যক্রম চলছে। যেখানে 154 জন যে জনবল থাকার কথা সেখানে আছে 104 জন, আর 50টি পদে দীর্ঘদিন ধরে খালি। এর মধ্যে আমরা সিনিয়র কনসালটেন্ট, চক্ষু, নাক, কান, গলা যেই চিকিৎসক রয়েছেন এই সহ 10টি পদ দীর্ঘদিন খালি রয়েছে। পাশাপাশি যে স্টাফ নার্স রয়েছে 28 জন থাকার কথা, সেখানে 23 জন খালি রয়েছে। অর্থাৎ প্রত্যেকটি পদে এই খালি থাকার কারণে তারা চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন। এমনটি এখানকার রোগী যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, স্বজনদের সাথে কথা বলেছি। পাশাপাশি সদর হাসপাতালে আরও যিনি রয়েছেন যে অরূপ পাল, তিনিও বলছেন যে আসলে গত যে 10 মাসে এই হাসপাতাল থেকে শুধুমাত্র চিকিৎসা নিয়েছেন বিভিন্ন বিভাগে প্রায় 3 লাখের বেশি। এর মধ্যে প্রতিদিন আউটডোর এবং ডোরে মিলে প্রায় 1000-এর মতো রোগী চিকিৎসা নিচ্ছেন, কিন্তু জনবল সংকট রয়েছে, বেড সংকট রয়েছে। এতে করে কিন্তু অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়েছে তারা বলছেন। এর বাইরেও কিন্তু আমরা দেখেছি যে 15টি বেড রয়েছে শিশু বেড, সেখানে কিন্তু 100 রোগী থাকার কথা। 100 যে চিকিৎসক 100 শিশু রয়েছে এখন পর্যন্ত আমরা দেখেছি, যদিও সেখানে 15টি শিশু থাকার কথা ছিল। প্রত্যেকটি বেডে 3 থেকে 4টি শিশু করে। আব্বাস হোসেন, যে সমস্ত জনবল চিকিৎসক সহ যারা আছেন তারা কি সময় মতো চিকিৎসা সেবা দেওয়া বা রোগীদের সাথে নির্বিঘ্নে
তাদের যেই বক্তব্য বা তাদের অভিযোগগুলো শোনা, সেবা দেওয়া, সেটি কি করেন নাকি সেখানে কোনো অভিযোগ আছে? এখানে অনেক চিকিৎসক কিন্তু অনেক স্বজনরা কিন্তু অভিযোগ করেছেন যে ঠিকমতো চিকিৎসকরা থাকছেন না। যে যে বিভাগে চিকিৎসক থাকার কথা সকাল 9টা আসার কথা, অনেকে 11টা আসেন, অনেকে 10টা আসেন, আবার অনেকে আগেও চলে যান, এমনটি বলছেন। কিন্তু আমরা কিন্তু যদি একটু আপনাকে দেখাতে চাই যে সদর হাসপাতালে যে আমরা এখন যে বাইরে রয়েছি, এখানে কিন্তু অনেক রুগী রয়েছেন, কিন্তু বাইরেও রয়েছেন। তারপরে অনেক রুগীর যে স্বজনরা রয়েছেন তাদের সাথে কথা বলে তারা যেটি জানিয়েছেন, আসলে প্রত্যেক দিনে তাদের এই দুর্ভোগের কথা তারা কিন্তু যে জানিয়েছেন যে কর্তৃপক্ষ, কিন্তু আসলে এখন পর্যন্ত যে কোনো ব্যবস্থা সেটি কিন্তু নেওয়া হচ্ছে না। তবে আমরা এখানে যারা স্বজন রয়েছেন তাদের সাথে আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা কিন্তু যেটি জানিয়েছেন যে তারা বলছেন যে যদি দ্রুত সময়ের মধ্যে যদি এই সংকট দূর করা না হয় তাহলে হয়তো এই সংকট আরো সামনে আগাবে, এমনটি বলছেন। আমরা কিন্তু যে বারবারই কিন্তু আমরা এখানে যারা দায়িত্ব রয়েছেন তাদের সাথে কথা বলে তারা যেটি জানিয়েছেন দ্রুত এই জনবল দূর করে যেন চিকিৎসার মান ফিরিয়ে আনা যায়, সে ধরনের দাবি জানিয়েছেন এখানকার এলাকাবাসী। জি, লক্ষ্মীপুর হাসপাতালের জনবল সংকট এবং ভোগান্তি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন। নির্মাণ শেষ হলেও মামলা জটিলতায় চালু হচ্ছে না শরীয়তপুরের নড়িয়ায় নতুন 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। ফলে ভোগান্তিতে পড়েছেন পৌরসভা ও 8টি ইউনিয়নের 2 লক্ষাধিক মানুষ। প্রায় 51 কোটি টাকা ব্যয়ে বৈশাখীপাড়া এলাকায় 50 শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ শেষ হয় গত সেপ্টেম্বরে। সেখানে রয়েছে 5টি আইসিইউ সহ উন্নত চিকিৎসা সরঞ্জাম। তবে মুলফতগঞ্জ থেকে পুরনো হাসপাতাল সরিয়ে নেওয়ার বিপক্ষে স্থানীয় একটি পক্ষ হাইকোর্টে রিট করেন, যে কারণে আটকে গেছে নতুন ভবনের কার্যক্রম। ফলে পদ্মা তীরে ভাঙন কবলিত এলাকার পরিত্যক্ত ভবনেই চলছে পুরনো হাসপাতালের কার্যক্রম। নদীগর্ভে বিলীন হয়ে গেছে ভবনগুলা, তো এখানে পুরানো ভবনে বেতে স্বাস্থ্যসেবা দিচ্ছে, কিন্তু এটা পরিবেশও তো ভালো না। যদি হাসপাতালটা অতি দ্রুত উদ্বোধন হয় তাহলে আমরা যারা গরিব দুঃখী আছি আমরা সুস্বাস্থ্যসেবা পাবো। ভাঙন অব্যাহত রয়েছে, যার কারণে এটাও ঝুঁকিপূর্ণ, যার কারণে ইঞ্জিনিয়াররা প্ল্যান করছে যে নদী থেকে 3.5 কিলোমিটার দূরে তারা জায়গা বাছাই করছে এবং সেখানে ক্যাম্পাসটা করছে এবং সেখানে নতুন বিল্ডিংও কমপ্লিট হয়ে গেছে, যার কারণে নতুন বিল্ডিংয়ে আমাদের এখান থেকে চলে যাওয়াটা খুবই প্রয়োজন হয়ে পড়ছে। মাদারীপুরের বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের নির্দেশে ইউপি সদস্য তার ছেলে সহ ট্রিপল মার্ডারের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এই হত্যাকাণ্ডে 2টি মামলায় 99 জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 2 জন। দুপুরে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম আরও জানান, মামলার কারণে দীর্ঘদিন এলাকার বাইরে থাকলেও গত বৃহস্পতিবার রাতে ইউপি সদস্য আক্তার শিকদার ও তার ছেলে মারুফ শিকদার এলাকায় ফিরে আসেন। এ সময় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের লোকজনের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান আক্তার শিকদার। আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তার ছেলে ও এক সমর্থক। দুটি মামলাতেই আমাদের 2 জন আসামি গ্রেপ্তার আছে জাহান্নামীয়। একজন হচ্ছে সাব্বির হোসেন শান্ত, যে হচ্ছে 25 এবং 65 নাম্বার আসামি। আরেকজন হচ্ছে মোতালেব হোসেন মতু, যে হচ্ছে আপনারা জানেন যে মিরাজের চাচাতো ভাই। বরিশালে বেড়েছে কুকুর বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা। রোগী বাড়তে থাকায় হাসপাতালে দেখা দিয়েছে ভ্যাকসিন সংকট। বরিশাল জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু নভেম্বর মাসে পোষা প্রাণীর কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছেন 1449 জন। এর মধ্যে কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে ভ্যাকসিন নিয়েছেন 444 জন, আর বিড়ালের মাধ্যমে আক্রান্ত 1551 জন। হাসপাতালটিতে গড়ে প্রতি মাসে ভ্যাকসিন নিতে আসেন 1200 থেকে 1300 জন। তবে রোগীদের অভিযোগ, হাসপাতালে পাওয়া যাচ্ছে না ভ্যাকসিন, এতে বাহির থেকে ভ্যাকসিন কিনে আনতে হচ্ছে। তাদের সংকটের কথা স্বীকার করেছেন সিভিল সার্জন। বাচ্চার বিড়ালে আশ্রয় দিছে, এই জন্য আসছি হাসপাতালে, কিন্তু হাসপাতালে আসার পর এখানে তারা বলে ভ্যাকসিন নাই। কুকুর বিড়ালের ভ্যাকসিনটা এটা যদি সরকারিভাবে দেওয়া হয় তাইলে ভালো না, সবাই তো আর সম্ভব না। আমাদের চাহিদার তুলনায় সরবরাহ কম, আমরা সরবরাহটা পেয়ে থাকি স্বাস্থ্য অধিদপ্তর থেকে। আমরা যখন চাহিদা পাঠাই দেখা যায় আমরা 5000 ভায়েলের জন্য চাহিদা পাঠাচ্ছি, আমাদেরকে 3000 দেওয়া হচ্ছে। বরিশাল থেকে আমাদের সাথে রয়েছেন সহকর্মী আল আমিন। আল আমিন, এই যে ভ্যাকসিনের সংকট, এটা কি এই নির্দিষ্ট কিছু সময়ের জন্য নাকি এটা প্রতি বছর এরকম থাকে? আরেকটি বিষয়, বরিশালে তো আরেকটি বড় হাসপাতাল আছে, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, তো সেখানে কেন লোকজন ছুটছেন না? সবাই এক জায়গায় ভিড় কেন?
জি, এটা শুধু বরিশাল জেনারেল হাসপাতাল যেটি রয়েছে সেখানেই কিন্তু দেয়া হচ্ছে, অর্থাৎ শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এইগুলো দেওয়ার আসলে কোনো বুথ নেই, যার কারণে কিন্তু বরিশাল জেনারেল হাসপাতালে কিন্তু এই ভ্যাকসিনটি দেওয়া হয়। এবং যে বিষয়টি হচ্ছে যে এখানে বরিশালের যে সিভিল সার্জন রয়েছে তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা যখন ভ্যাকসিনের জন্য যে চাহিদা পত্র পাঠান, যেগুলো তাদের দরকার সেই পরিমাণ কিন্তু তারা পাচ্ছেন না, সেই বিষয়টি তারা বলেছেন। এবং তারা যেটি বলছেন যে আসলে যে একটি এই ভ্যাকসিন আনার জন্য একটি অ্যাম্বুলেন্স দরকার হয়, একজন জনবলের দরকার হয়, তার মাধ্যমে কিন্তু তাদেরকে এইভাবে নিয়ে আসতে হয়। তারা কিন্তু আসলে এটি সংগ্রহ করতে পারে না, অর্থাৎ একটি লোকের মাধ্যমে এবং অ্যাম্বুলেন্স পাঠিয়ে কিন্তু তাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এগুলো আনতে হয়, যার ফলে কিন্তু আসলে বিভিন্ন সময় দেখা যায় যে জনবল সংকট বা অ্যাম্বুলেন্স না থাকার কারণে কিন্তু সময় মতো এগুলো আনা যাচ্ছে না, যার ফলে কিন্তু ভ্যাকসিন সংকট দেখা দেয়। আর বিশেষ করে হাসপাতালের কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন যে ইদানিং কিন্তু বাসাবাড়িতে বিড়াল এবং কুকুর পালার যে প্রবণতা সেটি কিন্তু বেড়েছে, যার ফলে কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু এই বিড়াল এবং কুকুরের কামড়ে এবং আঁচড়ে আক্রান্ত হচ্ছেন। এরপর কিন্তু তারা আসলে তাদের সেফটির জন্যই এই হাসপাতালে ভ্যাকসিন নিতে আসেন, এবং যখন ভ্যাকসিন নিতে আসেন 3টি ভ্যাকসিন তাদেরকে দিতে হয়। তার মধ্যে কিন্তু অনেকেই বলেছেন যে প্রথম ভ্যাকসিনটি তারা যখন দিতে যান যখন থাকে না, তখন কিন্তু 3 জনে মিলে একটি ভ্যাকসিন ফার্মেসি থেকে কিনে এনে তাদেরকে দিতে হচ্ছে। তো এই বিষয়টি কিন্তু আসলে জেলা সিভিল সার্জন যিনি রয়েছেন তিনি বলেছেন যে আসলে এই বিষয়টি যাতে সমাধান করা যায় এবং পর্যাপ্ত ভ্যাকসিনের সরবরাহ ব্যবস্থা করা যায়, সেটির জন্য কিন্তু আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়কে তারা জানিয়েছেন। এবং স্বাস্থ্য বিভাগ যদি এটি ব্যবস্থা নেয় সেক্ষেত্রে কিন্তু ভ্যাকসিনের যে সংকট সেটি আসলে নিরসন করা সম্ভব হবে। পাশাপাশি যে কুকুর বিড়াল যেগুলো রয়েছে, যারা মানুষ যেগুলো এখন পোষণ করছেন, সেগুলো কিন্তু আসলে যদি ভ্যাকসিনাইজেশন করা যায় সেক্ষেত্রে কিন্তু আসলে এর প্রবণতা এবং মানুষের আক্রান্ত হওয়ার সংখ্যা কিন্তু আসলে কমে আসবে। জি আলামিন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ঠিকই বলছিলেন, কুকুর বিড়ালের ভ্যাকসিন নেওয়ার বিষয়টি এলাকাগুলোতে এই ব্যাপারে মানুষের সচেতনতা অনেক কম। ধন্যবাদ আপনাকে। লক্ষ্মীপুরে সরকারি জমি দখলমুক্ত করতে টানা দ্বিতীয় দিনের মতো অভিযান চলছে। এরই মধ্যে উচ্ছেদ করা হয়েছে শতাধিক অবৈধ স্থাপনা। সকাল 10টার দিকে পৌরসভার উত্তর তেমুহানিতে অভিযান শুরু করেন স্থানীয় সরকার বিভাগ ও পৌরসভার কর্মকর্তারা। এর আগে রোববার দালাল বাজারে অভিযান চালিয়ে প্রায় 10 কোটি টাকার সম্পত্তি উদ্ধার করা হয়। 5 জানুয়ারি পর্যন্ত চলবে এই অভিযান। এ দফায় 1,500 স্থাপনা উচ্ছেদের করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এদিকে চাঁদপুরে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা 2 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অবকাঠামো উন্নয়ন ও ব্যবস্থাপনার অভাবে ধ্বংসের পথে রাঙামাটির সরকারি হাঁস প্রজনন খামারটি। নষ্ট হয়ে গেছে বাচ্চা উৎপাদনের মেশিন, খামারে নেই জনবল, এতে উৎপাদন শূন্যের কোটায় নেমে এসেছে, ফলে খামার করতে পারছেন না উদ্যোক্তারা। কাপ্তাই হ্রদের তীরে রাঙামাটি শহরের আসামবস্তিতে 2001 সালে গড়ে তোলা হয় হ্যাচারি সহ আঞ্চলিক হাঁসের খামার। 2010 সাল পর্যন্ত খামারে হাঁস উৎপাদন স্বাভাবিক ছিল। তবে অবকাঠামো উন্নয়ন ও ব্যবস্থাপনার অভাবে ধ্বংসের পথে খামারটি। নষ্ট হয়ে গেছে বাচ্চা উৎপাদনের সরঞ্জাম। অভিযোগ রয়েছে নানা অনিয়মের কারণে পুরো বন্ধ হয়ে যায় হাঁস উৎপাদন। চাইলে কিন্তু অনেক হাঁসের একটা ফার্ম করতে পারি। এখন বর্তমানে যে আমাদের আসামবস্তি পশু হাসপাতাল আছে, এখানে আমাদের চাহিদা এতটুকু এরা দিতে পারতেছেন ডেলিভারি। যে সময় আমরা আজকে অনেকদিন ধরে যোগাযোগ করতেছি, এখানে হাঁস ফার্মে হাঁস নাই। অফিসার যিনি আসছিলেন উনি তো দুর্নীতিবাজ করে সবকিছু মেরে চলে গেছে। আমরা হাঁসও পাইতেছি না, ডিমও পাইতেছি না, ভালো বাচ্চাও পাইতেছি না। খামারের 6টি শেডের মধ্যে 5টি খালি পড়ে আছে। বাইরে থেকে বাচ্চা এনে একটি শেডে লালন পালন করছে খামার কর্তৃপক্ষ। রাঙামাটির পাশাপাশি চট্টগ্রাম বিভাগ, কক্সবাজার, রাঙ্গুনিয়া, রাউজান, ওখান থেকেও আমাদের প্রচুর হাঁসের বাচ্চার ডিমান্ড থাকে আর কি। কারণ আমরা যদি এখানে নিজস্ব হাঁসের বাচ্চা উৎপাদন করতে পারি, তাহলে আমরা এটা এই যে ডিমান্ডের চাহিদা পূরণ করতে সক্ষম হব আর কি। সংকটের সুযোগে প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর ভেঙে সাধারণ মানুষ অবাধে চলাচল করছে। চুরি হয়ে যাচ্ছে খামারের যন্ত্রপাতি। নতুন করে উৎপাদন শুরুর পরিকল্পনা চলছে বলে জানালেন ব্যবস্থাপক। সবগুলো ওয়াল হচ্ছে উপরের ছাদ থেকে সিলিং খসে পড়তেছে। আমরা যেখানে হাঁস রেয়ারিং করি ওইখানের অবস্থা খুবই করুণ। মানে বর্ষাকালে পানি পড়ে, এগুলো হাঁসের রোগ ব্যাধি দেখা যাচ্ছে আরো একটু বেশি হয়ে যাচ্ছে এই সমস্যার কারণে। খামারটিতে মাসে প্রায় 5,000-এর বেশি বাচ্চা উৎপাদন হতো। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
নীলফামারীতে র্যাবের গুলিতে নিহত গোলাম রব্বানীর পরিবারের কাছে নতুন বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। করতে হয় এই যে এতগুলা মানুষ আপনার এখানে আজকে উপস্থিত হয়েছেন, প্রত্যেকটা মানুষেরই স্বাস্থ্য সংক্রান্ত বিষয় একটি আছে, গুরুত্বপূর্ণ বিষয় জীবনের। এই মানুষগুলোর যদি স্বাস্থ্য সেবা কম বেশি নিশ্চিত করতে হয়, যাতে করে একজন মানুষ, সে নারী হোক পুরুষ হোক যে কোনো বয়সেরই হোক মানুষ, সে যদি অসুস্থ হয় সেই মানুষটা যাতে ঠিক মতন ডাক্তারের পরামর্শ পায় বা চিকিৎসা পায়, ঠিক মতন যাতে ওষুধ নিতে পারে, এরকম অনেক কিছু বিবেচনা যদি করতে হয়, তাহলে এই সমস্যাগুলো সারা দেশেই কম বেশি মানুষের আছে। দেশের বহু সমস্যা আছে, এই সমস্যাগুলোর পর্যায়ক্রমিকভাবে আমাদের সমাধান করতে হবে। এখন এই সমাধানগুলো করতে হলে নিশ্চয়ই কাউকে তো থাকতে হবে যারা আপনাদের এই সমস্যার সমাধানগুলোর কথা তুলে ধরতে পারে। গোলাম রাব্বানীরা চেয়েছিল দেশে এমন একটি সিস্টেম দেশে থাকুক, এমন একটি ব্যবস্থা দেশে ধীরে ধীরে গড়ে উঠুক, যাতে করে আপনাদের সমস্যাগুলো, এলাকার মানুষের সমস্যা, সমগ্র দেশে গ্রামে গঞ্জে শহরে ছিটিয়ে থাকা হাজারো কোটি লক্ষ কোটি মানুষের যে সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে যাতে কিছু মানুষ কথা বলতে পারে এবং সরকার যাতে বাধ্য থাকে দেশের সমস্যাগুলো সমাধান করার। মানুষের কথা বলবে, সেই কথাগুলো যাতে ঠিকভাবে বলতে পারে এবং সেই কথাগুলো যাতে যেখানে পৌঁছানো উচিত সেই পর্যন্ত পৌঁছাতে পারে। এই ব্যবস্থাটাই গোলাম রব্বানী সহ আরো হাজারো মানুষ যাদেরকে হত্যা করা হয়েছে, গোলাম রব্বানীর পরিবার সহ আরো লক্ষ লক্ষ পরিবার যারা নির্যাতিত হয়েছে, সেই পরিবারগুলোর সদস্যগুলো, সেই পরিবারগুলো এই ব্যবস্থাটাই নিশ্চিত করতে চেয়েছিল, যাতে আমরা একটা দেশ গড়ে তুলতে পারি, যেই দেশে হয়তো মানুষের অভাব অভিযোগ কিছু দুঃখ কষ্ট থাকবে, কিন্তু সামগ্রিকভাবে সেই দেশের শিক্ষার্থীরা যাতে সঠিকভাবে শিক্ষা পায়। সামগ্রিকভাবে একটি দেশ গড়ে তোলা, যেই দেশের কৃষকরা হয়তো সব সমস্যার সমাধান করা যাবে না, তারপরেও কৃষকরা যাতে সময় মতন বীজ সার পায়, একটি স্বাভাবিক মূল্যের মধ্যে যাতে বীজ সার পায়, যাতে কৃষকরা তাদের পণ্য দ্রব্য একটি স্বাভাবিক মূল্যে বিক্রয় করতে পারে। লন্ডন থেকে বক্তব্য রাখছিলেন তারেক রহমান, আমরা সরাসরি শুনছিলাম। খুলনার পাইকগাছার হরিঢালি ইউনিয়নে জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি অনুষ্ঠিত হয়। 5 শতাধিক গুরুতর অসুস্থ হতদরিদ্র নারী, পুরুষ ও শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান আনোয়ার আল দিনের ব্যবস্থাপনায় মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ পিজি হাসপাতালের ডাক্তার মাকফুর রহমান। বিশেষজ্ঞ চিকিৎসকগণ সকাল থেকে বিকেল পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করেন। ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনে অন্যতম সহযোগী ছিলেন নিরাপদ সড়ক চাই। সমগ্র বাংলাদেশ আজ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ফেসবুক, ইউটিউব ও এক্সে রয়েছে আরো সংবাদ।